আমরা তো বিপাশ্রী নিয়ে আসলে কতদিন কথাবার্তা বলছিলাম। মেনলি আমরা যেটা করছি হচ্ছে আমরা ইন্ডেক্সিং এর মোটিভেশন কি, ইন্ডেক্সিং আসলে কিভাবে কোয়েরিগুলোকে ফাস্টার করে এটা দেখছিলাম। আমরা এটাও দেখছিলাম যে একটা স্ট্যাটিক ইন্ডেক্সিং এ ঝামেলা যেটা হয় ওটা হচ্ছে অনেক বেশি রিঅর্ডার দরকার হয়। ইন্ডেক্সিংটা যদি অর্ডার করতে হয় তাহলে বারবার পার ইনসার্শনে আমাকে ইন্ডেক্স স্ট্রাকচারটাকে সর্ট করতে হবে। সেটা খুবই ইনএফিশিয়েন্ট। এটার জন্য আমরা যেটা চাই, আমরা একটা এমন স্ট্রাকচার চাই যেটা নিজে নিজে রিস্ট্রাকচার্ড হতে পারে, বা যেখানে আসলে ইনসার্শনটা এত কস্টলি না। প্রত্যেক ইনসার্ট করার টাইমে আমাকে ওই স্ট্রাকচারটাকে সাজানো সাজানো লাগবে না, ও নিজে নিজে নিজেকে ব্যালেন্স করে ফেলবে। সো এই টাইপের ইন্ডেক্সিং আমরা বলতে পারি আসলে ডাইনামিক ইন্ডেক্সিং। রাইট, সেটা হচ্ছে ডাইনামিক ইন্ডেক্সিং। এবং এই ডাইনামিক ইন্ডেক্সিং একটা এক্সাম্পল হচ্ছে বিপস্ট্রি। ওকে, সো আজকে আমাদের মেইন গোল হচ্ছে আমরা বিপস্ট্রিতে ইনসার্শনটা দেখবো অ্যান্ড সার্চিংটা দেখবো। আমরা একদম স্ক্র্যাচ থেকে একটা বিপস্ট্রি বানানো শিখবো, এবং বিপস্ট্রির সাহায্যে আসলে একটা ডেটাবেস কীভাবে কোয়েরি প্রসেস করে বা কোয়েরিগুলোকে অপটিমাইজ করে এটা দেখবো। আচ্ছা, সো আমরা তো আমরা তো কতদিনও দেখছিলাম যে আসলে একটা বিপস্ট্রির অর্ডার মানে স্ট্রাকচারটা কেমন হয়। সো একটু রিভিজিট করি, রিভাইজ করি, কারণটা লাগবে। আচ্ছা, সো আমরা জানি বিপস্ট্রির ক্ষেত্রে আসলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অর্ডার। সো বিপস্ট্রি অফ অর্ডার এন মানে হচ্ছে বিপস্ট্রির একটা নোডে n-1টা ভ্যালুস থাকবে এবং n টা পয়েন্টার থাকবে। ফর এক্সাম্পল বিপস্ট্রির যদি অর্ডার হয় n = 4, তার মানে ওই বিপস্ট্রির প্রত্যেকটা নোডে আমার ভ্যালু থাকবে 3টা অ্যান্ড পয়েন্টার থাকবে হচ্ছে 4টা। বিপস্ট্রিতে ভ্যালুগুলো সবসময় সর্টেড থাকে। সো জিনিসটা এরকম থাকবে, ধরো 10, 15, 17 এরকম থাকবে। কখনোই এরকম হতে পারবে না যে এখানে 17 আর এখানে 12। বিপস্ট্রির প্রত্যেকটা নোডে আমার ভ্যালুগুলো সর্টেড থাকবে। আচ্ছা, এবং এখান থেকে আসলে পয়েন্টার বের হতে পারে, এখান থেকে পয়েন্টার বের হতে পারে, এখান থেকে পয়েন্টার বের হতে পারে, এখান থেকে পয়েন্টার বের হতে পারে। সো একটা বিপস্ট্রি অফ অর্ডার এন এ অ্যাট ম্যাক্স n-1টা ভ্যালু থাকবে এবং nটা পয়েন্টার থাকবে। সো n যদি 5 হয়, সিমিলারলি জিনিসটা কেমন? সো সে এখানে এরকম 4টা ভ্যালু থাকবে এবং 5টা পয়েন্টার থাকবে। এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে বিপস্ট্রির অর্ডারটা বলে দেওয়া হবে এবং ওই অনুযায়ী প্লিজ নোডের স্ট্রাকচারগুলো ভালো মতো আঁকো। যদি বিপস্ট্রির অর্ডার n=4 দিই অ্যান্ড তুমি যদি মনে করো না n=4 মানে আসলে 4টা ভ্যালু 5টা পয়েন্টার, শেষ, তোমার অ্যান্সার আসলে ওখানে ভুল। একটু খেয়াল করবা, রাইট? অর্ডার দিয়ে দিলে যেন বিপস্ট্রির স্ট্রাকচারে ভুল না হয়। আচ্ছা, যাদেরকে কোস্ট বানাই দিচ্ছি ওরা একটু কেউ ঢুকতে চাইলে তাদেরকে হ্যালো বেরো। আমরা যদি বেসিক স্ট্রাকচারে চলে যাই, আরেকটা জিনিস কি ছিল বেসিক স্ট্রাকচারে, যে ধরো আমরা অর্ডার ফোন নিয়ে যদি কথা বলি, সো একটা পার্টিকুলার ভ্যালুর যে লেফট পয়েন্টারটা আছে, ওই লেফট পয়েন্টারটা আসলে কি ডিনোট করে, যে সবগুলো ভ্যালু আসলে ওখান থেকে ছোট হবে, রাইট? তার মানে 10-এর লেফট পয়েন্টারে সবগুলো ভ্যালু আসলে 10 থেকে ছোট হবে।
সেখানে 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, তাই তো? 10 এবং 15 এর মাঝের পয়েন্টারটা আসলে কি বোঝায়? এখানে সবগুলো ভ্যালু 10 থেকে সমান অথবা 10 থেকে বড় অ্যান্ড 15 থেকে ছোট হবে। সো এখানে ভ্যালুগুলো হতে পারে সে 10, 13, 14। এখানে 15 আসতে পারবে না, কারণ আসলে 15 থেকে স্ট্রিক্টলি ছোট হতে হবে। 15 এর রাইট পয়েন্টারটাও 15, 20 এরকম করে পয়েন্ট করতে পারে, এবং 25 এর রাইট পয়েন্টারগুলো 25 অথবা তার থেকে বড় যে কোনো ভ্যালুর দিকে পয়েন্ট করবে। সেটা আমরা আগেও দেখছিলাম। আরেকটা জিনিস হচ্ছে যে ধরো তোমার ইনিশিয়ালি একটা রুটে একটা নোডে একটাই ভ্যালু আছে, তাই না? সো ধরো এই নোডটাতে খালি একটা ভ্যালু আছে, সো তুমি এটা লিখতে পারবা না। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার নোড স্ট্রাকচারটা এমন যেখানে একটা ভ্যালু এবং দুইটা পয়েন্টার থাকতে পারে না। এটা কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট। এটা ভুল, এটা অ্যাকচুয়ালি রাইট। তো নোডের স্ট্রাকচারটা এরকম যে ওখানে 3টা ভ্যালু এবং 4টা পয়েন্টার থাকবে, আপাতত 2টা এমটি, এর মানে এনার্জি এগুলো ফিল আপ হবে না। সো এইভাবে কেউ দিবা না, প্রত্যেকটা নোডে সবসময় সেম ভাবে রাখবা, এমটি থাকলে এমটি থাকবে, বাট এইভাবে দেওয়াটা অ্যাকসেপ্টেবল না। এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বিবিসি স্ট্রাকচারে? আমরা যেগুলো বলছি সেগুলো গতদিনও আমরা আলোচনা করছিলাম, রিভিশন দেওয়া হইলো। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা অ্যাকচুয়াল যে ক্রিয়েশন ওটাতে চলে যাবো। আচ্ছা, এখানে হচ্ছে 3টাই ভ্যালু থাকবে বক্সে, কোনটা ভালো থাকবে? মানে নিচের গুলো স্যার পয়েন্টার, বুঝি নাই। মানে 10 খালি খালি 10 থাকতে পারবে না স্যার, না, সবগুলোই 10 থাকতে পারবে না, জিনিসটা এরকম থাকবে। মানে মানে বাকি ভ্যালুগুলো এমটি থাকতে পারে, বাট ওগুলো এক্সিস্ট করবে আর কি। তুমি খালি 10 আঁকা মানে কি এখানে খালি মানে নোটটা খালি একটা মাত্র ভ্যালু রাখতে পারে না। সি, এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা আমি বোঝাচ্ছি তোমাকে। মানে মানে এটার মানে কি, একটা নোডে আসলে 10 বললে একটা ভ্যালু থাকতে পারে এবং দুইটা পয়েন্টার থাকতে পারে, জিনিসটা তো এরকম না। একটা নোড 3টা ভ্যালু রাখার জন্য কেপেবল না, সাদনান? বুঝতে পারছো? এসে, কিন্তু বাকিগুলোর আছে এরকম 3টা থাকতে হবে। মানে সবগুলোর এরকম 3টা থাকতে হবে। আমরা আচ্ছা, দেখি মানে আমরা ক্রিয়েশন টাইমে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, সো আমরা ইউনিভার্সিটি অফ অর্ডার n is equal to 4 ক্রিয়েট করতে চাই এবং আমরা ওখানে কিছু কি ভ্যালু ইনসার্ট করতে চাই। সো ইনসার্ট করবো আসলে কি, যে 1, 3, 5, 7, 9, 2, 4, 6, 8, 10 ধরো এগুলো। সো আমরা এই কি ভ্যালুগুলো ইনসার্ট করতে চাই। কি আচ্ছা, আসলে এই কি ভ্যালুগুলো আসলে কিভাবে আসতেছে মানে ডাইনামিকলি দেখো, এগুলো হতে পারে কোনো একটা আইডি, তাই না? তুমি তোমার ইনস্ট্রাক্টর টেবিলে যখন নতুন নতুন ইনস্ট্রাক্টর অ্যাড করবা তখন তার একটা আইডি থাকবে। আমরা ইনস্ট্রাক্টর টেবিলে যখন নতুন কোনো ইনস্ট্রাক্টর অ্যাড করব তার আইডিটা আমাদের ইন্ডেক্সে আমরা অ্যাড করে দেবো, তাই না? ধরো আমাদের আইডিটা এখানে সার্চ কি। সো ধরো তুমি একটা ইনস্ট্রাক্টর অ্যাড করতেছো, ইনসার্ট ইনটু টেবিল ইনস্ট্রাক্টর এবার ভ্যালুস ইজ ইকুয়াল টু ধরো এরকম যে আইডি 1, নেম ধরো জন, তার ডিপার্টমেন্ট ধরো সিএসসি, স্যালারি ধরো 70K। এই টাইপের একটা টাপল যখন তুমি ইনসার্ট করবা, আমরা আমাদের সার্চ কিটা যদি এই আইডিটা হয়, এই আইডি ভ্যালুটা আমরা তখন আমাদের ইন্ডেক্সে ইনসার্ট করব।
সো একটা করে টাপল অ্যাড হতে থাকবে এবং ইন্ডেক্সের একটা করে এন্ট্রি বাড়তে থাকবে। আচ্ছা, শুরুতেই আমাদের নোডের স্ট্রাকচারটা আসলে কেমন? ইজিক্যাল টু 4 এর জন্য এরকম না? আচ্ছা, সো এটা আমাদের স্টার্ট। সো শুরুতে আমরা ধর এটা 1 3 5 না 1 5 3। সো শুরুতে আমরা 1 ভ্যালুটা ইনসার্ট করলাম। সো 1টা এখানে চলে আসবে। দেন 5 আসবে। সাদনান, আমি যেটা বলতেছিলাম, তুমি এই স্ট্রাকচারটা লিখলে এটা ঠিক আছে। তুমি যদি 1 এর টাইমে এইভাবে লিখো আর 5 এর টাইমে 1 5 এইভাবে লিখো তাহলে সেটা ভুল। নিশ্চয়ই এরকম না, নিশ্চয়ই এরকম। যখন আমি 1 ইনসার্ট করছিলাম তখন ওই নোডে বাকি দুইটা ভ্যালু রাখার জন্য জায়গা ছিল, জাস্ট ওখানে নান ছিল আর কি, এমটি ছিল। বুঝতে পারছো? Yes, sir. হুম, Yes, sir, বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। সো এখন ধরো আমরা আমাদের 3 ইনসার্ট করবো, আমাদের 1 অফ এক্স শেষে আমরা 3 ইনসার্ট করতে চাই। সো আমরা যখন 3টা ইনসার্ট করবো ওটা এখানে যাবে, বাট এটা আসলে রুলটাকে ভায়োলেট করে, তাই না? আমাদের বিপক্ষে সবগুলো নোট আসলে সর্টেড হতে হবে। সো আমরা আসলে 3টাকে এখানে ইনসার্ট করবো, 5টা দিকে চলে যাবে। আচ্ছা, এখন আমরা 7-এ আসি। আমাদের আরেকটা নোট আমরা 7 ইনসার্ট করতে চাই। সো 7 ইনসার্ট করলে এটা এখানে আসা উচিত। বাট প্রবলেমটা হচ্ছে এখানে দেখো যে একটা নোট আসলে 3টা ভ্যালুই থাকতে পারতো, বাট আমাদের টোটাল নাম্বার অফ ভ্যালু যখন 4 হয়ে গেছে, তার মানে আমরা আসলে এই নোডে 7কে জায়গা দিতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, ওই প্রসেসটাকে বলতে হয়, আমরা এখন যে প্রসেসটার মধ্যে দিয়ে যাবো ওটাকে বলা হচ্ছে নোড স্প্লিটিং। একটা নোট কিভাবে স্প্লিট করা যায় দেখো, একটা বিপাস ট্রির অর্ডার যদি হয় n, তাহলে আমরা n/2 এর সিলিং পর্যন্ত ভ্যালুস আমাদের আগের নোডে রেখে দিব, যেটাকে আমরা বলতেছি আমাদের সে অরিজিনাল নোড। অ্যান্ড বাকি ভ্যালুসগুলা আমরা আমাদের নতুন একটা নোডে রাখবো, যেটাকে আমরা বলতেছি স্যার নিউলি ক্রিয়েটেড নোড। সো এখানে আমাদের অর্ডার ছিল n is equal to 4। সো এখানে 4টা ভ্যালুস আছে। আমরা 4/2 এর সিলিং বা 2 পর্যন্ত আসলে কি করব, ভ্যালুগুলোকে একটা অরিজিনাল নোডে রাখবো বা এগুলোকে নতুন নোডে নিয়ে যাবো। এই প্রসেসটা খুব ভালো মতো দেখো, এটাই আসলে বিপসিয়ার মেইন প্রসেস। তুমি নোট স্প্লিটিংটা বুঝলে আসলে সবকিছু বুঝে যাবা। সো ছিল হচ্ছে এই টাইপের 1 দেন 3 দেন 5, তোমার 7টা এখানে আসলো, তুমি স্প্লিট করলা। সো n/2 বা দুইটা ভ্যালু একটা নোডে আর এই দুইটা ভ্যালু নিয়ে আরেকটা নোড। সো জিনিসটা এখন দেখতে কেমন হবে? দেখতে অনেকটা এই টাইপের হবে। 1 আর 3 চলে আসবে একটা জায়গায়, 5 আর 7 চলে যাবে আরেকটা নোডে। সো এটাই হচ্ছে আমাদের অরিজিনাল নোড, এটা হচ্ছে আমাদের নিউলি ক্রিয়েটেড নোড। সো আমাদের নিউলি ক্রিয়েটেড নোডের যে ফার্স্ট ভ্যালুটা আছে
This is this. এটা অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্ট নোডে চলে যাবে, সেটা আসলে ট্রি এর উপরের দিকে চলে যাবে। তার মানে এখন একটা নতুন নোড ক্রিয়েট হবে, যার এলিমেন্ট হচ্ছে 5, অ্যান্ড তুমি পয়েন্টারগুলো এখন অ্যাডজাস্ট করবা। 5 এর লেফট পয়েন্টারটা অ্যাকচুয়ালি এখানে পয়েন্ট করবে, 5 এর রাইট পয়েন্টারটা এখানে পয়েন্ট করবে। এই পয়েন্টে কারো কোনো ঝামেলা আছে কিনা বলো? তুমি যদি এইটুক না বুঝো তাহলে বাকি প্রসেসগুলো বুঝবে না। স্যার আরেকবার রিপিট করবেন? আচ্ছা, সো ধরো তোমার কাছে আগে তো এরকম ছিল, তাই না? 1 3 5, রাইট? নোটটা এরকম ছিল। এখানে অর্ডার কি ছিল? অর্ডার ইনিজেগুলো ছিল হচ্ছে 4, তাই না? সো আমাদের নোট স্প্লিটিং আমরা কি করব? আমরা নোট স্প্লিটিং হচ্ছে n/2 এর সিলিং পর্যন্ত ভ্যালুজ একদিকে রাখবো, আমাদের আগের নোটে রেখে দেবো আমাদের অরিজিনাল নোটটাতে, এবং বাকি ভ্যালুসগুলো নিয়ে আমরা একটা নতুন নোট ক্রিয়েট করবো, তাই না? আমাদের নিউ নোট ক্রিয়েট করবো ধরো। সো 1 3 5 এর পরে এখানে 7 আসলো, এবং আমরা দেখলাম এখানে আসলে একটা ওভারফ্লো হয়, রাইট? একটা নোডে 3টা ভ্যালু থাকতে পারে, বাট 4টা ভ্যালু চলে আসতেছে। সো n/2 এর সিলিং কত? 4/2 এর সিলিং ইজ 2। সো দুইটা ভ্যালু, সো প্রথম ভ্যালু আর সেকেন্ড ভ্যালু, এই প্রথম দুইটা ভ্যালু হচ্ছে একটা নোডে যাবে, 5 আর 7 মিলে আসলে আরেকটা নোড ক্রিয়েট হবে। সো আমরা স্পিডটা যদি করি তাহলে কি 1 আর 3 এটা এখানে চলে আসবে, 5 আর 7 এখানে চলে যাবে। সো এটাই হচ্ছে আমাদের অরিজিনাল নোড, এটা হচ্ছে আমাদের নিউ নোড। সো আমাদের নিউ নোডের প্রথম যেই ভ্যালুটা আছে, আমাদের যে নতুন নোডটা আমরা ক্রিয়েট করলাম তার একদম বামের যে ভ্যালুটা, প্রথম ভ্যালুটা, ওটা অ্যাকচুয়ালি অ্যাজ আ প্যারেন্ট উপরে চলে যাবে। সো জিনিসটা এখন এই টাইপের 5। সো 5 যদি উপরে যায় তুমি 5 নিয়ে একটা নতুন নোড বানাবা। সো একটা ট্রিতে নোড ছাড়া আর কি থাকে? পয়েন্টার, রাইট? যদি তুমি একটা নতুন প্যারেন্ট নোড ক্রিয়েট করলা, সো তুমি এখন পয়েন্টারগুলো তুমি অ্যাডজাস্ট করবা। 5 এর বামের পয়েন্টারগুলো 1 3 থেকে পয়েন্ট করবে, 5 এর ডানের পয়েন্টারটা 5 7 এদিকে পয়েন্ট করবে। এটা কি বোঝা গেছে? স্যার একটা ভ্যালু যদি মাল্টিপল নোডে আসে ওইটা তো প্রবলেম হবে না? না, আমরা নর্মালি কি ভ্যালুর উপরে বানাই না জিনিসটা, আমরা তো ইন্ডেক্সিং এর ডুপ্লিকেট ভ্যালুজ রাখি না, মানে বিকজ এর ভ্যালুগুলো ডুপ্লিকেট হয় না নর্মালি, বুঝছো? তুমি এরপরে আবার আসলে 5 আসবে না। আর কোনো কনসার্ন? নো স্যার। আচ্ছা, এবার কি বোঝা গেছে মানে কিভাবে স্টুডেন্ট হচ্ছে? জি সামনে আগে তাহলে আমাদের জেনারেশনের অর্ডারটা ছিল এটা, আমাদের ট্রিটা এখন মোটামুটি এরকম দেখতে, রাইট? সো এখন আমরা যদি 9 ইনসার্ট করতে চাই, সে 9 আমরা কোথায় ইনসার্ট করতে পারি? আমরা 9টা এখানে ইনসার্ট করতে পারি। আমরা যদি 2 ইনসার্ট করি, 2 আসলে কোথায় ইনসার্ট হবে? 2 ইনসার্ট হবে এখানে, তাই না? সো এখানে 2 যাবে, এখানে 3 যাবে। এখন তুমি 4 ইনসার্ট করতে চাও, সো 4 আসলে ইনসার্ট হওয়া উচিত
এই নোটটাতে। কেন? কারণ আমরা রুটে আসবো, যেহেতু 5 থেকে 4 ছোট, সো আমরা রুটের বামে যাব, যে দেখবো আমাদের এখানে আসলে 4টাকে ইনসার্ট করা উচিত, রাইট? মানে নর্মালি বিএসটিতে আমরা যেভাবে সার্চ করি ওইভাবেই। সো এই যে 4 ইনসার্শনের সময় আমরা আরেকবার ওভারফ্লো ফেস করলাম না? এই পার্টিকুলার নোটটাতে আসলে 3টা ভ্যালু থাকতে পারে, বাট আমরা আমাদের 4th আরেকটা ভ্যালু এখানে ইনসার্ট করতে যাচ্ছি। সো এখানে আরেকবার স্প্লিটিং হবে। স্প্লিটিংটা কেমন দেখো। সো তুমি আবার যদি আঁকতে যাও, 4টা আসা উচিত ছিল এখানটাতে। সো n/2 এর সিলিং কত? 2। সো প্রথম দুইটা ভ্যালু মিলে আমার একটা নোট হবে, পরের দুইটা ভ্যালু মিলে আমার আরেকটা নোট হবে। সো 1 আর 2 একটা নোটে যাচ্ছে, 3 আর 4 আর একটা নোটে যাচ্ছে, অ্যান্ড 5, 7, 9 আর একটা নোটে যাচ্ছে, আগে থেকে ছিল। আচ্ছা, সো আমাদের রুট নোটটা ছিল কেমন? 5 অ্যান্ড এই টাইপের। সো এখানে তুমি পয়েন্টারগুলো দিয়ে দাও। আচ্ছা, সো এটা আমাদের অরিজিন নোট, কারণ প্রথম দুটাকে আমরা এখানে রাখছি। আমাদের নতুন নোট হচ্ছে এটা। সো আমরা নিউলি ক্রিয়েটেড নোটের যে ফার্স্ট ভ্যালুটা আছে বা লেফট মোস্ট ভ্যালুটা আছে, ওটাকে উপরে নোটে পাঠায় না প্যারেন্ট হিসেবে। সো এটাকে এখন উপরে নোটে চলে যাবে। আগের বার উপরে নোটে কিছু ছিল না বলে আমরা নতুন নোট ক্রিয়েট করছিলাম, এখন যেহেতু আছে আমরা এখানে ইনসার্ট করব। সো 3কে যদি আমি এই নোটে ইনসার্ট করতে চাই তাহলে কি হওয়া উচিত? থ্রিটা আসা উচিত এখানে, 5টা আসা উচিত এখানে, এবং আবার পয়েন্টারগুলো রিঅ্যাডজাস্ট হবে। কীভাবে? 3 এর দিকে পয়েন্ট করবে, দুটার মাঝেরটা এদিকে পয়েন্ট করবে, এই পয়েন্টটার দিকে পয়েন্ট করবে। ঠিক আগের মতোই। এই পয়েন্টে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো আমাদের অর্ডারটা ছিল এরকম: 1, 3, 5, 7, 9, 2, 4, 6, 8, 10। আমার মনে হয় আমরা 2 পর্যন্ত ইনসার্ট করে ফেলছি, 4 পর্যন্ত ইনসার্ট করে ফেলছি, রাইট? আচ্ছা, এখন আমি যদি 6 ইনসার্ট করতে চাই, আমরা যদি এখন 6টা ইনসার্ট করতে চাই, এটা কোথায় ইনসার্ট হওয়া উচিত? সো আমরা ফার্স্টে রুটে আসবো, আমরা দেখলাম 6 আসলে 5 থেকে বড়, সো আমরা এই পয়েন্টারটা ফলো করবো, অ্যান্ড আমরা এখানে ইনসার্ট করতে চাই 6। এখানে ইনসার্ট করার জন্য কোনো জায়গা নেই, সেম এখানে একটা ওভারফ্লো আছে। সো এখানে যদি নোটটা ইনসার্ট করতে হইতো 6টা, তাহলে আসলে কীভাবে যেত? 5, 6, 7, 9 এভাবে আসতো, তাই না? এটা আমরা ইনসার্ট করতে পারবো না, কারণ 3টা ভ্যালু থাকতে পারে, বাট এখানে আছে হচ্ছে 4টা। সো আমরা আবার স্প্লিট করলাম। সো n/2 এর সিলিং বা প্রথম দুইটা ভ্যালু মিলে একটা নোট ক্রিয়েট হবে, পরে দুইটা মিলে আরেকটা নোট ক্রিয়েট হবে। সো তুমি যদি আবার ট্রিটাকে আঁকতে যাও, ফাইভ সেভেন মিলে একটা ক্রিয়েট হচ্ছে, এটাই তোমার অরিজিন নোট। আর 7, 9 মিলে আরেকটা, সরি 5, 6 মিলে একটা নোট ক্রিয়েট হচ্ছে, দুইটা ভ্যালু মিলে, দুটো সরল অর্ডার থাকতে হবে। 7, 9 মিলে আরেকটা নোট ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে তোমার নিউ নোট। এবং
নিউ নোডের যে ফার্স্ট পয়েন্টারটা আছে, ফার্স্ট ভ্যালুটা আছে, সরি, ফার্স্ট ভ্যালুটা বা লেফট মোস্ট ভ্যালুটা উপরে অ্যাজ এ প্যারেন্ট চলে যাবে। সো আমাদের উপরে আসবে হচ্ছে 7, অ্যান্ড পয়েন্টারগুলো কীভাবে অ্যাডজাস্টেড হবে, এভাবে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এখন পর্যন্ত কারো কনফিউশন থাকলে আমাকে বলো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, তাহলে আমরা কি পর্যন্ত ইনসার্ট করলাম? আমাদের ইনসার্শনটা ছিল হচ্ছে আমরা 1 ইনসার্ট করছি, আমরা 3 ইনসার্ট করছি, 5 করছি, 7 করছি, 9 ছিল, 2 ছিল, 4 ছিল, 6ও করে ফেললাম। এখন আমাদের কাছে জাস্ট দুইটা কি বাকি আছে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 10। সো আমরা যদি 8 আর 10 ইনসার্ট করি, আমাদের বি পজিটিভ ক্রিয়েশনটা শেষ হয়ে যাবে। সো এখন যদি আমরা 8 ইনসার্ট করতে চাই, আমরা যদি এই পয়েন্টে 8 ইনসার্ট করতে চাই, আমরা দেখবো আসলে 8 5 আর 7 এর মাঝামাঝি, সরি 8 হচ্ছে 7 থেকে বড়। সো এটা এখানে চলে যাবে, এই পয়েন্টটা ফলো করবে, 7 এর রাইট পয়েন্টারটা এই নোটটাতে আসবে, এবং এই নোটটাতে আসলে 8 আমরা ইনসার্ট করতে পারি, রাইট? 8টা এখানে চলে যাবে, 9টা এখানে চলে যাবে। আচ্ছা, এখন যদি আমরা 10 ইনসার্ট করতে চাই, ইনসার্ট করতে চাইলে আমরা আবারও হচ্ছে আমাদের রুট নোটটাতে আসবো। সো আমরা এবার ইনসার্ট করতে চাই হচ্ছে সে 10। সো 10 হচ্ছে 7 থেকে বড়, সো আমরা 7 এর রাইট পয়েন্টারটা ফলো করবো আবারও, এবং রাইট পয়েন্টারটা ফলো করার আমি কিছু মিস করে গেছি, একটু দাঁড়াও তো। এখানে কি 9 ছিল? হ্যাঁ, এখানে একটা 9 ছিল। 7 9 ওটা ক্রিয়েট হওয়ার পরে আসলে এখানে 8 ইনসার্ট হলো। হ্যাঁ, এবার যখন তুমি 10 ইনসার্ট করতে যাবা, তখন তুমি 7 এর রাইট পয়েন্টার ফলো করে এখানে গেলা, যাওয়ার পরে যে দেখবা যে এই নোটটা আসলে ওভারফ্লো, এখানে একটা আরেকবার ওভারফ্লো হচ্ছে। সো 7 8 9 10 এখানে আবারও স্প্লিটিং হবে, প্রথম দুইটা মিলে একটা নতুন নোট ক্রিয়েট হবে। সে 3 5 7 নিচে হচ্ছে 1 2। সো এই দুটো মিলে আমাদের অরিজিনাল নোটটাই থাকলো। আমাদের একটা নতুন নোট ক্রিয়েট হচ্ছে 9 আর 10 দিয়ে। সো এই পয়েন্টে আমাদের নতুন ক্রিয়েটেড নোট কোনটা? এটা আমাদের এই নোটের যে ফার্স্ট পয়েন্টারটা আছে, ওটা আসলে প্যারেন্ট হিসেবে আবার উপরে যাবে, সেখানে 9 আমাদেরকে ইনসার্ট করতে হবে। এই প্রথমবার আমরা একটা রুট নোডে ওভারফ্লো ফেস করলাম না, আমাদের লিফ নোডে তো ওভারফ্লো হচ্ছিলই, বাট এবার একটা রুট নোডে ওভারফ্লো হলো না। জিনিসটা আসলে রিকার্সিভ। হ্যাঁ, সো রুট নোডে যদি ওভারফ্লো হয়, তুমি এবার এটাকেও স্প্লিট করবা।
এবং এটাকে তুমি কীভাবে স্প্লিট করবা? সেমভাবে, সেখানে 4টা ভ্যালু আছে, তোমাকে যদি স্প্লিট করতে হয় তো তুমি প্রথম 2টা ভ্যালুকে একভাবে নিতা, সো n/2 এর সিলিং পর্যন্ত একটা নোটে যেত, পাইগুলো একটা নোটে যেত। সো জিনিসটা আসলে কেমন হবে লিখতে? 3 আর 5 একটা নোটে চলে আসবে, 7 আর 9 একটা নোটে চলে আসবে। এবং আমাদের যে এটা হচ্ছে আমাদের অরিজিন নোট, এটা আমাদের নিউ নোট। সো আমাদের নিউ নোটে যে ফার্স্ট পয়েন্টারটা আছে ওটা আবারও রুটে চলে যাবে। আচ্ছা, অ্যাট দিস পয়েন্ট একটা ভালো অবজারভেশন আমরা করব। B+3-তে দেখো প্রত্যেকটা ভ্যালু আমরা এখন পর্যন্ত যতগুলো ইনসার্ট করছি সবগুলো আসলে লিফ নোটে আছে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলোই কিন্তু লিফ নোটে আছে। সো B+3-তে আসলে আমরা রিডান্ডেন্সি কমাতে চাই, আমরা B+3-কে আসলে অনেক বেশি রিডান্ডেন্ট রাখতে চাই না। এবং এই জন্য যদি একটা ভ্যালু লিফ নোডে থাকার পরে ইন্টারনাল নোটসে 2বার আসে, তুমি আসলে একটা ডিলিট করে ফেলবা। মানে একটা ভ্যালু আসলে আমরা ইন্টারনাল নোটসগুলোতে 2বার আসতে দিতে চাই না, রাইট? দেখো এখানে 7 2বার আসছে, রুটেও 7 আছে, আবার অন্য একটা ইন্টারনাল নোটেও 7 আছে। লিফ নোটে তো 7 থাকবেই, লিফ নোটে সবগুলো থাকবে, বাট যেহেতু রুট নোটে 7 চলে গেছে, আমরা আসলে আমাদের ইন্টারনাল নোট থেকে 7টাকে ডিলিট করে দিব, 9টা আসলে এখানে চলে আসবে। আমরা ইন্টারনাল নোটসে ডুপ্লিকেট 7 রাখবো না। এখন পয়েন্টারগুলো অ্যাডজাস্টেড হবে, 7 থেকে একটা পয়েন্টার এখানে যাবে, একটা পয়েন্টার এখানে, 3 থেকে একটা পয়েন্টার এখানে, 3 আর 5 এর মাঝে পয়েন্টারটা এখানে, 5 থেকে একটা পয়েন্টার এখানে, 9 এর বামের থেকে পয়েন্টারটা এখানে যাবে, আর এই পয়েন্টারটা এখানে যাবে। এবং লাস্টে B+3 এর সবগুলো লিফ পয়েন্টার দিয়ে কানেক্টেড হয়ে যাবে। সো এটাই হচ্ছে তোমার ফাইনাল B+3। বুঝতে পারছো কিনা বলো? কারো কোনো কনফিউশন থাকলে ওটা আমরা ক্লিয়ার করবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ফাইনালে প্রত্যেকবারই 7-8 মার্কের কোয়েশ্চেন আসে। বাট তোমাকে যে B+3 ফাইনালে বানাতে দেওয়া হবে ওখানে নাম্বার অফ কিজ আরও বেশি থাকতে পারে। সেটা যেহেতু একটা 3 লেভেলের B+3, ওটা হতে পারে আরও বড় লেভেলের B+3। আসলে কারো কোনো বেরি নাই? আচ্ছা, সো এই জিনিসটাই আমরা আমাদের পিডিএফে দেখছি যে সেম ইনসার্শনের প্রসেসে দেখানো আছে। সো এটা ফলো করলে বুঝতে পারবা। আচ্ছা, যদি আমরা ভিউসটিতে ইনসার্শনটা বুঝি, আমরা এখন দেখবো যে ভিউসটিতে আসলে সার্চিংটা কীভাবে করা যায়। সো এটা যদি আমাদের B+3 হয়, ধরো আমরা এখানে কোনো একটা ভ্যালু খুঁজতে চাই, সে 4, আমাদের B+3 অলরেডি আছে, আমরা 4 ভ্যালুটা খুঁজতে চাই। সো আমরা কীভাবে যাব? 4 যেহেতু 7 থেকে ছোট, সো আমরা 7-এর বামের পয়েন্টারটা ফলো করবো। 4 হচ্ছে 3 আর 5 এর মাঝে, সো আমরা এই পয়েন্টারটা ফলো করবো। এইখানে এসে আমরা 4টাকে পেয়ে গেলাম, রাইট? আমরা এই লিফ নোটে বলছিলাম এবং লিফ নোটটাকে আমরা সার্চ করে আসলে 4 পেয়ে যাবো।
ধরো আমরা অন্য একটা ভ্যালু সার্চ করতে চাইছি 8, সো 8 সার্চ করার জন্য কেমন হবে? 8 হচ্ছে 7 থেকে বড়, 9 থেকে ছোট, সো আমরা 9 এর লেফট পয়েন্টারটা ফলো করলাম, লিফট নোডে পৌঁছালাম, এটা স্ক্যান করার পর আমরা 8টা পেয়ে যাব। আচ্ছা, যদি কোনো ভ্যালু না থাকে, সে ধরো 4টা এখানে নাই, আমরা যদি 4টা খুঁজতে চাই, সিমিলারলি আমরা 7 এর বামে যাব, কারণ 4 7 থেকে ছোট, 3 আর 5 এর মাঝখানের পয়েন্টারটা নিব, আর নেওয়ার পরে আমরা এই পয়েন্টার নেওয়ার পর আমরা যখন এখানে পৌঁছাবো, আমরা দেখলাম যে আমাদের লিফ নোটটাতে আসলে 4 নাই। এই পয়েন্টটাতে আমরা আসলে কনক্লুড করতে পারি যে 4 পুরো স্ট্রাকচারের মধ্যে কোথাও নাই, কারণ যদি কোথাও থাকতো তাহলে ওর এখানেই থাকতে হইতো, তাই না? আমাদের তো অন্য লিফগুলো নোটগুলোকে সার্চ না করলেও চলবে। 4টা যদি এই লিফে না থাকে, সে তো অন্য কোনো লিফে থাকতে পারবে না, রাইট? সে তো এখানে তো আর 4 থাকতে পারবে না, বা এখানে তো আর 4 থাকতে পারবে না, রাইট? আচ্ছা, সো আমরা কম্পারিজনটা বুঝলাম, বাট আসলে কিভাবে বিপস্টি কাজ করে এটা বোঝানোর জন্য আমাদেরকে আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যেতে হবে। সো ধরো আমরা এই এক্সাম্পলটাতে যদি চাই, যেখানে বিপস্টিটা বানানো হয়েছে হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপের উপর, এখানে আমার সার্চ কি হচ্ছে এম অফ ইনস্ট্রাক্টরস। আচ্ছা, সো বিপাস্টির যে রুট নোটগুলো আছে বা ইন্টারনাল নোটগুলো আছে, তাই না, আমাদের যেই লিফ নোটগুলো বাদ দিয়ে যে নোটগুলো আছে, তারা কোথায় পয়েন্ট করে? তারা পয়েন্ট করে হচ্ছে অন্য ইন্টারনাল নোটগুলোর দিকে বা অন্য লিফ নোটগুলোর দিকে, রাইট? এই যে এই নোটটা দেখো একটা লিফ নোটের দিকে পয়েন্ট করে, এই যে রুট নোটটা এটা অন্য ইন্টারনাল নোটস দিকে পয়েন্ট করে। বাট আমাদের যে লিফ নোটটা আছে, আমরা দেখি আমাদের যে লিফ নোটটা আছে আসলে ওই লিফ নোটগুলো পয়েন্ট করে আসলে অ্যাকচুয়াল রেকর্ডের দিকে। সো আমাদের ইন্ডেক্স এন্ট্রিগুলো লিফ নোটে থাকে। তো আমাদের যে অ্যাকচুয়াল ইন্ডেক্স এন্ট্রিজ এই এন্ট্রিজগুলো আসলে স্টোরড আছে আমাদের লিফ নোটে, তাই না? লিফ নোটসে দেখো, ফর এক্সাম্পল তুমি যদি এটা দেখো, আইনস্টাইন যে সার্চ কিটা এটা যখন লিফ নোটে আছে, এটার সাথে অ্যাসোসিয়েটেড পয়েন্টার, লিফ নোটের পয়েন্টারটা কোথায় পয়েন্ট করে? সরাসরি ডেটাবেজের রেকর্ডের দিকে পয়েন্ট করে। আচ্ছা, সো এখন যদি ডেটাবেজে একটা কোয়েরি আসে, ধরো কোয়েরিটা হচ্ছে এমন, সিলেক্ট স্যালারি ডিপার্টমেন্ট from instructor where say name is equal to Kim, ধরলাম এরকম টাইপের একটা কোয়েরি আসলো। সো এই টাইপের কোয়েরি যখনই ইস্যু হবে, আমাদের কোয়েরি প্রসেসর দেখবে যে ইনস্ট্রাক্টর টেবিলের সার্চ কি নেমের উপরে কোনো ইন্ডেক্সিং অলরেডি আছে কিনা। যদি থাকে তাহলে ভালো, এখানে দেখতেছি অলরেডি একটা ইন্ডেক্সিং আছে নেমের উপরে। সো এখন সেই ইন্ডেক্সে সার্চ করা শুরু করবে। সো আমাদের রুট নোটটা কি? আমাদের রুট নোটটা হচ্ছে এখানে মোজার্ট, রাইট? সো আমরা খুঁজতে যাচ্ছি হচ্ছে কিম, অ্যালফাবেটিক্যালি কে হচ্ছে এম এর আগে, রাইট? সো আমরা এই বামের পয়েন্টারটা ফলো করব, আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা দেখতেছি কে কি ই থেকে ছোট না, কে কি ই আর জি এর মধ্যে না, জি থেকে বড় না কে, রাইট? সো পয়েন্টারটা এখানে চলে আসবে,
অ্যান্ড আমরা এই লিফ নোটে পৌঁছে গেলাম। লিফ নোটে পৌঁছানোর পরে আমরা সার্চ করব, সার্চ করে আমরা আসলে এই যে কিম পেয়ে যাব। অ্যান্ড কিম যে ইন্ডেক্স ইউনিটটা আছে, এখানে যে অ্যাসোসিয়েটেড পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা সরাসরি দেখো কিম রেকর্ডটার দিকে পয়েন্ট করতেছে। সো তোমাকে আর তোমার যে অরিজিনাল ডেটাবেস টেবিল, এটা তো আমাদের অরিজিনাল ডেটাবেস টেবিল, তাই না? আমাদের যে ডেটাবেস টেবিলটাকে পুরাটুকু আর এখন আর স্ক্যান করতে হবে না, আমরা জাস্ট এই লোকেশন থেকে রেকর্ডটাকে নিয়ে চলে আসবো, বলে দিব যে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং তার স্যালারি হচ্ছে 80,000। সো আমাদের যে লিফ নোটগুলো থাকে ওরা আসলে পয়েন্ট করে অ্যাকচুয়াল রেকর্ডের দিকে, আর ইন্টারনাল নোটগুলো পয়েন্ট করে অন্য ইন্টারনাল নোট অথবা লিফ নোটের দিকে। যদি এটা বুঝে থাকো, আমাকে বলো তো মোজার্টের সার্চটা কেমন হবে? আমি যদি বলি যে ওয়ার নেম ইজ ইকুয়াল টু মোজার্ট, আমাকে মোজার্টের স্যালারি আর ডিপার্টমেন্ট দাও। যেহেতু রুট নোটটা মোজার্ট, আমাদের বাইনারি সার্চটা তো আসলে কি হতো পিএসটিতে, আমরা যে কোনো জায়গায় খুঁজে পেলেই থেমে যেতাম না। পিপলসের থেকে আমরা এটা করতে পারবো? আমাদের রুটে কি আমরা থামতে পারবো? কি মনে হয়? আমাদের মোজার্ট খুঁজতে দিল, আমরা মোজার্টটাকে রুট নোটে পেয়ে গেলাম, এখানে কি আমাদের সার্চ টার্মিনেটেড হতে পারে? স্যার লিফ পর্যন্ত যেতে হবে। রাইট, কারণ আমি তো রুট নোটে বুঝতে পারবো না যে পয়েন্টারটা কোথায়, তাই না? সো মোজার্টের সমান অথবা বড়, রাইট? আমরা সার্চ কিয়ের সমান বা বড় ভ্যালুগুলা ডানে রাখছিলাম, মনে আছে কিনা জানি না। সো আমরা এই ডানের পয়েন্টারটা ফলো করব। এস থেকে এম ছোট, সো আমরা এই বামের পয়েন্টারটা ফলো করব। অ্যান্ড এখানে যে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার ওয়াইজ আমরা একটা সার্চ কি পেলাম, মানে একটা লিফ নোট পেলাম। আমরা লিফ নোটটাকে সার্চ করার পরে মোজার্ট পেয়ে যাব। অ্যান্ড মোজার্টের সাথে যে পয়েন্টারটা আছে এখানে দেখো, এই যে মোজার্টের সাথে যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা মোজার্টটা তোমাকে দিয়ে দেবো। রাইট, তুমি খুঁজে না পেলেও কি আবার ধরো এখানে কেন, রাইট? আমরা খুঁজে যাচ্ছি এমন একটা ইনস্ট্রাক্টর যার নাম হচ্ছে কেন। সো সিমিলারলি আমরা মোজার্ট থেকে কে যেহেতু ছোট, আমরা মোজার্ট থেকে বামে যাব। ই জি থেকে বড়, আমরা জি থেকে ডানে যাব। যে দেখবো আমাদের একটা লিফ নোড আছে, লিফ নোডের ভ্যালুগুলো হচ্ছে গোল্ড, কার্ডস আর কেন। এখানে কেন বলে কেউ নাই। এই পয়েন্টটা আমরা বলতে পারি যে আসলে এখানে কোনো কেন নাই। কেন? কারণ থাকলে সে এখানেই থাকতো, অন্য কোনো জায়গায় থাকবে না। আমরা কি সার্চিংটা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই সাদনান আজকে ওয়ালিদ আসে নাই? না স্যার আসলে ও, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আমাদের অ্যাসাইনমেন্ট একটু দেখি। হ্যাঁ, জি। আমরা যতটুকু পড়লাম এটাতে আমাদের অ্যাসাইনমেন্ট আমরা কমপ্লিট করতে পারবো কিনা। অ্যাসাইনমেন্টটা দেখার পরে আমরা চলে যাব হচ্ছে কিছু ম্যাথে ওই ম্যাথগুলো হয়তো আমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট না, বাট পিপাশ্রী অপটিমাইজেশনটা কেন হয়, যেহেতু এটা একটা ডেটা স্ট্রাকচারের পার্টস, এখানে টাইম কমপ্লেক্সিটি কিছু ব্যাপার আছে বা স্পেস কমপ্লেক্সিটির ব্যাপার আছে। ওগুলা তোমাদেরকে হয়তো ফাইনালে দিবে না, ফাইনালে সবসময় পিপাশ্রী ক্রিয়েশন আর সার্চিংই দেয় মোস্টলি। বাট আমি ম্যাথগুলো একটু পড়াইতে চাই, কারণ এটাই আসলে ডেটা স্ট্রাকচারের, মানে ডেটা স্ট্রাকচারের বিউটি অ্যাকচুয়ালি ওই ম্যাথটাতেই থাকে। যাই হোক, সো আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই টাইপের যে আমি তোমাদের কিছু ইনসার্ট করতে দিয়েছি, কিছু ভ্যালুস ডেটাবেজে। সো তোমাকে ওই পিপাশ্রীতে এই ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে, যেখানে তোমার পিপাশ্রীর অর্ডার হচ্ছে 4।
এবং তুমি তখনই বিপাশে আঁকবা যখন ওখানে একটা স্প্লিট থাকবে। যতবার স্প্লিট হবে তুমি একটা নতুন বিপাশে আঁকবে, এবং ফাইনালের ক্ষেত্রেও সেম। ফাইনাল কোয়েশ্চেনে এটা বলে দেওয়া থাকবে। তুমি এক বিপাশির মধ্যে সবকিছু করবা না, যখনই দেখবা একটা নোট স্প্লিট হচ্ছে তখনই তুমি একটা নতুন বিপাশে আঁকবা। Right? এবং বিপাশে আঁকার পরে এই নোটগুলোর সার্চ পাথ একটু তোমাকে বলতে হবে, সেই নোটগুলো আসলে ইউনিভার্সিটিতে আছে কি নাই। তোমাকে সেম কোশ্চেনটা আবারও দেওয়া হয়েছে, বাট এখন তো সে অর্ডার হচ্ছে 5। সো একবার n is equal to 4, একবার n is equal to 5 দিয়ে তোমাকে করতে বললাম কোশ্চেনটা। ইন্ডেক্সিং কোশ্চেনটা হ্যাশিং এর কোশ্চেনটা আপাতত দেখা দরকার নাই, আমি এটা করে দিব তোমাদেরকে কালকে। কালকে আমার একটা এক্সট্রা ক্লাস আছে না, ঠিক এই টাইমটাতে। সো কালকে আমাদের মানে রেজিস্টার বিল্ডিং থেকে তো বলা, রেজিস্টার থেকে তো বলা হয়েছে যে তোমাদের রেজিস্টার তো বলেছিল না যে তোমাদের যেহেতু এক্সাম আগে আসতেছে এই জন্য কিছু এক্সট্রা ক্লাস চালানোর জন্য। সো আমার মনে হয় শনিবার আর বৃহস্পতিবারের ক্লাসটা কালকে। সো আমাদের কালকে একটা ক্লাস হচ্ছে, এবং আমার মনে হয় কালকে ক্লাসের পরে সিলেবাসটা শেষ হয়ে যাবে। সেই পার্টটা আমরা বাদ দিই। পার্টটা বাদ দেওয়ার পরে নর্মালাইজেশনে আরেকটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এটা আমি তো তোমাদেরকে আগে পড়েছি, এটা করা ট্রাই করবো। অ্যাসাইনমেন্টটা একটু নিজে দেখা ট্রাই করো, যেহেতু আমরা কুইজ নিতে পারি নাই খুব একটা, ওইভাবে ক্লাসগুলো ফলো হয় নাই যেভাবে অফলাইনে হইতো। অ্যাসাইনমেন্টটা একটু ভালো মতো করো যাতে ফাইনালে ব্লান্ডার না হয়। ওকে, অ্যাসাইনমেন্টে কোনো কোশ্চেন আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা বাড়া যাবে না? আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা আজকে ট্রাই করো, যদি কোনো কনফিউশন থাকে আমরা কালকে হয়তো সলভ করব, ডিফারেন্ট ভ্যালুজ দিয়ে সলভ করতে পারি, রাইট? সার্চ পার্ট কি লিখে এক্সপ্লেন করতে হবে? বুঝি নাই, মানে সার্চ বারটা তুমি বলবা যে রুট থেকে বামে যাচ্ছে ডানে যাচ্ছে, কেন বামে যাচ্ছে না যাচ্ছে। আমি যেগুলো বললাম ওগুলো জাস্ট ফর্মালি একটু লিখলেই হবে। Okay? আচ্ছা স্যার। খুব বড় করে লেখা দরকার নেই, formal লিখলেই হবে। এখানে কিন্তু অনেকগুলা কি, রাইট? এটা 3-4 লেভেলে যেতে পারে এই ট্রিটা, এখানে ভয় করার কিছু নেই। একটা এমনি তোমাদেরকে আমি একটা বড় ট্রি রাখতে দিলাম যাতে হচ্ছে তোমাদের ফাইনালে যে প্রবলেম না হয়। আচ্ছা, সো আমরা এখন ম্যাথসটাতে চলে যাই, যেটা আসলে এই পার্টিকুলার পোর্শনটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট না। সো তুমি যদি শিখতে চাও তাহলে থাকতে পারো, না হলে তোমার খুব একটা ক্ষতি হবে না যদি তুমি এটা না জানো, অন্তত মার্কসের দিক দিয়ে। আচ্ছা, তো আমরা এখন ওকে, তার আগে হচ্ছে আমরা একটা n is equal to 5 এর জন্য স্পিডটা কেমন হবে এটা কি দেখানো লাগবে নাকি দেখাইছি আমি? একটা দেখাই দিই। ধরো n is equal to 5 এর জন্য তো তোমার 4টে করে ভ্যালুস থাকবে, তাই না? তো তুমি এখানে নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাও, ফর এক্সাম্পল 22, তখন আসলে কি হবে? সো 22 আসলে এইভাবে আসা উচিত না, 17 দেন 22 দেন 25 30। সো তোমার n এখানে 5, আমরা জানি যে n/2 এর সিলিং পর্যন্ত ভ্যালুস একসাথে থাকে। সো 5/2 এর সিলিং আর 3টা ভ্যালু, আসলে প্রথম 3টা ভ্যালু একসাথে থাকবে, ওখানে আমাদের অরিজিনাল নোটটা ক্রিয়েট হবে, আর নতুন নোট ক্রিয়েট হবে 25 আর 30 দিয়ে, তাই না? এই দুটো নোট। সো তুমি এখান থেকে আসলে এরকম করে একটা নোট ক্রিয়েট করবা, 10 17 22 25 30 বলে আরেকটা নোট ক্রিয়েট হবে, অ্যান্ড তোমার নিউলি ক্রিয়েটেড নোটের যে ফার্স্ট ভ্যালুটা ওটা অ্যাজ এ রুট উপরে চলে যাবে, তাই না? 25 এখান থেকে পয়েন্টটা আসবে, এখান থেকে আরেকটা নোট আসবে, এটাই সিম্পল আগেরটার মতো।
আচ্ছা, এখন আমরা আমাদের ম্যাথসটাতে চলে যাই। দেখো, সো ম্যাথসটা স্টার্ট হবে একটা সিম্পল কোশ্চেন দিয়ে। আমার মনে হয় এটার অ্যান্সার তোমরা অনেকেই পারো। বাইনারি সার্চ বেটার না টার্নারি সার্চ বেটার, আমাকে বলতে কেউ? বাইনারি সার্চ নাকি টার্নারি সার্চ, কোনটা ভালো? কোনো আইডিয়া? তোমরা অনেকে 2021 করে আসছো না এখানে? কারো আইডিয়া নাই? থাকা উচিত তো, মোটামুটি একটা ফেমাস কোশ্চেন। স্যার ডিভাইড বাই টু মানে মাঝখানেরটা নিয়ে তারপরে দুই পাশে চেক মানে কোনটা করা। বেটার আর কি, মানে কমপ্লেক্সিটি দিক দিয়ে কোনটা বেটার, বাইনারি আর টার্নারি সার্চের মধ্যে? টার্নারি। টার্নারি সার্চ। আচ্ছা দেখো, সো বাইনারি সার্চে আসলে, বাইনারি সার্চ বা বাইনারি সার্চ ট্রিটা আসলে কেমন দেখতে, এটা না? Right? যদি ধরি বেস কেসটা ধরি, ধরো ব্যালেন্সড। সো আমরা কি হইতো, একটা নোট থেকে ধরো এটা হচ্ছে 10, এটা ধরো 5, ধরো এখানে 15, এখানে ধরো আছে হচ্ছে 3, এখানে 7, এখানে 12, এখানে ধরো আছে হচ্ছে 20, এই টাইপের। সো ধরো আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই, সাপোজ আমরা যদি ফর এক্সাম্পল স্যার বাইনারি। 12 খুঁজতে চাই, হ্যাঁ আমরা যদি 12 খুঁজতে চাই, আমরা কি করতাম? আমরা 10 থেকে আসলে ডানে যেতাম, তাই না? 15 থেকে বামে যেতাম, তাই না? সো প্রত্যেকটা ডিসিশন নেওয়ার টাইমে আমরা আমাদের সার্চ স্পেসকে অর্ধেক করে ফেলতাম, রাইট? তো আমাদের কম্পারিজন কয়টা হইতো বাইনারি সার্চের একটা নোটে, যে ঈশাত এমন হয় তুমি ধরতে পারবা। আচ্ছা, তার আগে আমরা বলি যে বাইনারি ট্রি এর যদি এনটা নোট থাকে, এন নাম্বার অফ নোটস এর জন্য আমার বাইনারি সার্চ ট্রি এর ইয়া কত, হাইট কত, লগ 2 বেস n, তাই না? যদি ব্যালেন্সড হয়, এটা তো আমরা জানি। মানে আশা করি এটা আমাকে, মানে এটা তো তোমরা জানো, তাই না? যে প্রত্যেকটা লেভেলে যেহেতু দ্বিগুণ করে মাল্টিপ্লাই হতে থাকে, লগ 2 বেস n হচ্ছে হাইট একটা বাইনারি সার্চ ট্রি। এটা প্রুফ আছে, এটা প্রুফ খুব একটা টাফ না, সিরিজে নরমালি প্রুফ করা যায়। একটা টার্নারি সার্চ ট্রি এর হাইট কত? লগ 3 বেস n। সো অবভিয়াসলি লগ 3 বেস n লগ 2 বেস n থেকে ছোট। এটাই হওয়ার কথা। তুমি নোডে, প্রত্যেকটা নোডে যদি এখন 2টা করে ভ্যালুস রাখো, তোমার ট্রি এর হাইট তো অবশ্যই কমে আসবে, তাই না? তোমার প্রত্যেকটা নোড, তোমার ট্রি এর হাইট কমে আসা উচিত না? তোমার ট্রি এর হাইট তো সে সো আমরা দেখতেছি যে আসলে আমাদের টার্নারি সার্চের জন্য আমাদের সেম নাম্বার অফ নোটস এর জন্য আমাদের নাম্বার অফ লেভেলস কম, রাইট? কারণ একটা নোডে এখন 2টা করে ভ্যালু থাকতে পারে। আচ্ছা, বাইনারি সার্চে আমরা কিভাবে কম্পেয়ার করি প্রত্যেকটা নোডে এসে? ধরো আমরা সেট 10 খুঁজতে চাই বা 12 খুঁজতে চাই, আমরা 10 এসে কি কোয়েশ্চেন করি? আমরা যেটা খুঁজতে চাই ওটা কি এই রুটের ভ্যালুর সমান নাকি রুটের ভ্যালু থেকে বড়? এই দুটো কোশ্চেনের অ্যান্সার পেলে আসলে আমরা আরেকটা কোশ্চেনের অ্যান্সার অটোমেটিকলি পেয়ে যাবো, এটা রুট থেকে ছোট কিনা, রাইট? সেখানে আমাদের সার্চিং আসলে এরকম, যেহেতু একটা ভ্যালু থাকে, সো আমরা খুঁজতে পারি যে আমাদের এলিমেন্ট ইজিক্যাল টু কি কিনা, অর এলিমেন্ট গ্রেটার দেন কি কিনা, অর লেস দেন কি কিনা, চাই বলো। এই দুটো কোশ্চেনে যদি অ্যান্সার পেয়ে যাও তুমি, তাহলে তুমি যদি তুমি এই যে ইফ এল ইফ এইভাবে লিখো, তাহলে তুমি আসলে অ্যান্সার পেয়ে যাও এলিমেন্ট কি থেকে বড় কিনা। এটার অ্যান্সার তুমি এমনি পেয়ে যাও। সো প্রত্যেকটা নোডে তোমাকে 2টা কম্পেয়ার করতে হয়, সমান অথবা ছোট। টার্নারি সার্চ ট্রিতে যে তোমাকে প্রত্যেকটা নোডে আসলে এখন কয়টা কম্পেয়ার করতে হবে? এখন কিন্তু প্রত্যেকটা নোডে 2টা করে, কি তাই না? আচ্ছা, এখানে তো আরেকটা পয়েন্টার থাকবে। সো
সো এই পয়েন্টারটাতে 12 স্টোর থাকবে। তো টার্নারিতে দেখো তোমার কাছে যেহেতু প্রত্যেকটা নোডে 2টা করে ভ্যালুস আছে, সো Q1 Q2, রাইট? Q1 এর ছোটগুলা Q1 থেকে ছোট সব ভ্যালু এখানে আছে, Q1 আর Q2 এর মাঝের ভ্যালুগুলো এখানে আছে, আর Q2 এর বড় ভ্যালুগুলো এদিকে আছে। এখন তুমি যদি কোনো একটা এলিমেন্ট সার্চ করতে চাও, তোমার কাছে কিন্তু 4টা কম্পারিজন আছে। এলিমেন্টটা Q1 এর সমান কিনা, এলিমেন্টটা Q2 এর সমান কিনা, এলিমেন্টটা Q1 থেকে বড় কিনা, এলিমেন্টটা Q2 থেকে এলিমেন্টটা Q1 থেকে ছোট কিনা, আর এলিমেন্টটা Q2 থেকে বড় কিনা। সো যদি এটা ঠিক হয় তাহলে এটাই তোমার, এখান থেকে তুমি অ্যান্সার দিতে পারবা। এটা ঠিক হলে এখান থেকে তুমি অ্যান্সার দিতে পারবা। যদি এটা হয়, এলিমেন্টটা যদি Q1 থেকে ছোট হয় তাহলে তুমি এই পয়েন্টারটা ফলো করবা। এলিমেন্টটা যদি Q2 থেকে বড় হয় এই পয়েন্টারটা ফলো করবা। যদি এই 4টা কেসের একটাও না হয় তুমি এই পয়েন্টারটা ফলো করতে পারো, কারণ এই কোনো কেস না হইলে ডিফল্ট কেসটা হচ্ছে এলিমেন্টটা Q1 থেকে বড় অ্যান্ড Q2 থেকে ছোট। তুমি এখানে সরি হবে না, এলিমেন্টটা Q1 থেকে বড় অ্যান্ড Q2 থেকে ছোট, রাইট? সো টার্নারি সার্চে তুমি যদি বাইনারি সার্চ ট্রিতে রুট থেকে লিফ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে লগ 2 বেস এনটা নোড ট্র্যাভার্স করতে হবে, যেখানে প্রতি নোডে তোমার নাম্বার অফ কম্পারিজন হচ্ছে 2টা। সো তুমি নাম্বার অফ কম্পারিজনকে যদি নাম্বার অফ নোডস দিয়ে মাল্টিপ্লাই করো তুমি টোটাল নাম্বার অফ কম্পারিজন পাবো। টার্নারি সার্চ ট্রিতে যে তোমার নাম্বার অফ নোডস হচ্ছে লগ 3 বেস এন, এটা হচ্ছে তোমার নাম্বার অফ লেভেলস, বাট এখানে পার নোডে তোমার কম্পারিজন হচ্ছে 4টা, সো 4 ইন্টু লগ 3 বেস এন। এখন যদি তুমি দুটো রেশিও নাও, নাম্বার অফ কম্পারিজন ইন টার্নারি সার্চ ডিভাইড বাই নাম্বার অফ কম্পারিজন ইন বাইনারি সার্চ ট্রি, তুমি পাচ্ছ হচ্ছে 4 ইন্টু লগ 3 বেস এন 2 ইন্টু লগ 2 বেস এন। সেটাকে আসলে কীভাবে লেখা যায়? সে 2 ইন্টু লগ 2 বেস এন নিচে আসছে, উপরে লেখা যাচ্ছে 4 ইন্টু লগ 2 বেস এন ইন্টু লগ 2 বেস 3, সরি লগ 3 বেস 2। এটা জাস্ট লগের ওই ফর্মুলাটা, তাই না? এখান থেকে যেখানে আসলাম base a is equal to log k base a into log b base k, ওটা সিম্পল ফর্মুলাটা। সো এখন দেখো এটা এখান থেকে আসলে 2 হয়, এটা এলিমিনেটেড, সো আসে হচ্ছে 2 ইন্টু লগ 3 বেস 2। এটার ভ্যালু কত আমাকে কেউ বলতে পারবা? আমি ঠিক ভুলে গেছি, 1.4 সামথিং হতে পারে বা 1.2 হতে পারে। একটু দেখো তো 2 ইন্টু লগ 3 বেস 2 কত? কে একজন? Sir, 1.26. 1.26. সো নাম্বার অফ কম্পারিজন ইন টার্নারি সার্চ, নাম্বার অফ কম্পারিজন বাইনারি সার্চে যদি রেশিও করে যদি এটা 1 থেকে বড় হয়, অবশ্যই নাম্বার অফ কম্পারিজন ইন টার্নারি সার্চ বেশি। ঠিক আছে, ওখানে নাম্বার অফ নোটস কম, বাট একটা নোটে 4টা কম্পারিজন যে করতে হয় তো ওই জিনিসটা আসলে এটাকে স্লো করে দেয়। সো যতগুলো ট্রি আছে এই দুনিয়াতে তার মধ্যে সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে বিএসটি, বাইনারি সার্চ ট্রি। তুমি যত বেশি এরপরে যদি টার্নারি থেকে যত বেশি বাড়াবা, প্রত্যেকটা নোটে যদি 4টা করে ভ্যালু থাকে, 5টা করে ভ্যালু থাকে, 6টা করে ভ্যালু থাকে, যত বেশি বাড়তে থাকবা তত বেশি ইনএফিশিয়েন্ট হতে থাকবে তোমার স্ট্রাকচারটা। কোন দিক দিয়ে? নাম্বার অফ কম্পারিজনের দিক দিয়ে। সো বিএসটি সবচেয়ে নাম্বার কম কম্পারিজন করে, যদিও এখানে লেভেল অনেক বেশি, ঠিক আছে, বাট পার লেভেলে কম্পারিজন অনেক কম। ঈশাদ বুঝে গেছে? বুঝতে পারি নাই। পারছি? তুই তো ম্যাথস আমার চেয়ে ভালো, পারা উচিত, এটা এগুলো মানে বোঝা উচিত তোমার আমার থেকে ভালো।
আচ্ছা, জি স্যার বুঝেছি। তাহলে এখন বি প্লাস ট্রি কেন ইউজ করি আমরা বলতো? আমরা বি প্লাস ট্রিতে যখন ইউজ করি ডেটাবেসে, তখন আমরা নর্মালি অর্ডার 100-এর দিকে যাই। এত বেশি অর্ডার 100 মানে কি, তোমার একটা নোডে আসলে প্রায় 99টার মতো ভ্যালু আছে এখন। ভ্যালু 1, ভ্যালু 2, এইভাবে ভ্যালু 99 আছে, এবং 100টা পয়েন্টার আছে, P1, P2, এদিকে P100। সো আমরা দেখলাম যে যখন একটা নোডে মাত্র একটা ভ্যালু ছিল আর দুইটা পয়েন্টার ছিল, ওইটাই সবচেয়ে এফিশিয়েন্ট। এরপরে যখন দুইটা ভ্যালু হয়ে গেল, মানে টার্নারি সার্চে বলছো, যদি P1, P2 হয়ে গেল আর তিনটা পয়েন্টার হয়ে গেল, P1, P2, P3, এটা আসলে আমাদের বিএসটি বাইনারি সার্চ ট্রি, এটা আমাদের টার্নারি সার্চ ট্রি। আমরা দেখলাম বাইনারি সার্চ ট্রি আসলে বেটার টার্নারি সার্চ ট্রি থেকে। তাহলে এই 100টা এত বড় একটা নোড ইউজ করার মানে কি? তাই না, নাম্বার অফ লেভেলস কমায় আর কম্পারিজন বাড়ায়, এটাই তো হচ্ছে, তাই না? আমরা যত যাচ্ছি আমাদের নাম্বার অফ লেভেলস কমে, রাইট? বাট আমাদের নাম্বার অফ কম্প্যারিজনস এটা বাড়তে থাকে। নাম্বার অফ লেভেলস কমতে থাকে, আমাদের নাম্বার অফ কম্প্যারিজনস বাড়তে থাকে, রাইট? সো আমরা তার মানে এখানে নাম্বার অফ কম্প্যারিজনস অনেক বেশি। এটা করে আসলে ডেটাবেসে কি বেনিফিট? দেখো, রিভার্স ইউজ করার মানে মোটিভেশনটা হচ্ছে এখানে যে আমরা গত ক্লাসে পড়ছিলাম না, আমাদের প্রসেসর থেকে আসলে আইও অপারেশন অনেক বেশি স্লো, মিলিয়ন বা বিলিয়ন্স টাইম স্লো। সো ডেটাবেসের ক্ষেত্রে আমরা চাই আমাদের আইও অপারেশন, ইনপুট আউটপুট অপারেশনটা আমাদের হার্ড ডিস্ক থেকে রিড বা রাইট করার অপারেশনগুলো খুব কম হোক। ডেটাবেসে এই যে ট্রিয়ের নোটগুলো আছে, এগুলো আসলে কোথায় স্টোর করে? এই ট্রিয়ের প্রত্যেকটা নোট এগুলো কিন্তু আসলে আমাদের হার্ড ডিস্কে স্টোর করা না, সবগুলো নোট। তো এই যে একটা নোট বলতেছি পয়েন্টার দিয়ে আসলে সুন্দর মতো নোটে চলে যাবো, এটা তো আসলে এত ইজি না। পয়েন্টার থেকে নোটে যাওয়া মানে হচ্ছে হার্ড ডিস্কের ওই লোকেশন থেকে নোটটাকে রিড করে আনা। সো তোমার যতগুলা নোট অ্যাক্সেস তোমার লাগবে, তোমার ঠিক ততগুলাই হার্ড ডিস্কের আই অপারেশন লাগবে। সো ফর এক্সাম্পল, তুমি যদি এখানে ওই কিমকে খুঁজতে চাও, মোজার্টের জন্য তোমার একটা আইও লাগবে, এই নোটটার জন্য আরেকটা আইও, এবং এখানে যে তোমার একটা আইও। সো তুমি টোটাল 3টা আই অপারেশন করলাম। এরপরে তোমার 4th আই অপারেশন হবে হচ্ছে কিমের এই অপারেশন থেকে। তুমি তো টোটাল 4টা আই অপারেশন করে এই রেকর্ডটাকে বের করলাম, রাইট? আচ্ছা, সো বাইনারি একটা বাইনারি সার্চ ট্রিতে যদি যদি এটা কমপ্লিটলি ব্যালেন্সড হয়, ব্যালেন্স এটা ব্যালেন্স বাইনারি সার্চ ট্রিতে যদি টোটাল নাম্বার অফ নোড থাকে হচ্ছে 1000টা বা সে 10,000টা, তাহলে নাম্বার অফ লেভেলস কত? নাম্বার অফ লেভেল হচ্ছে লগ 2 বেস 10,000। সো লগ 2 বেস 10,000 মানে কি? লগ 2 বেস 10,000 হচ্ছে আলটিমেটলি নাম্বার অফ লেভেলসটা আসলে কি বোঝায়? লেভেল বোঝা হচ্ছে তোমার রুট থেকে লিফে যেতে, তোমার রুট নোড থেকে আসলে লিফ নোডে যেতে কতগুলা নোটকে পার হইতে হবে, ওই প্যাথে আসলে কতগুলো নোট পড়ে। এটা কত আসলে? লগ 2 বেস 1000, আমাকে একজন বলতে পারবা এটা আসলে কত? নাইন পয়েন্ট নাইন সেভেন 9.97 লগ 2 বেস 1000, 10,000। আচ্ছা, 10,000 দিছে কিন্তু। না সরি সরি 13.29 13.29, রাইট? সো এটার মানে কি এখানে আসলে, সো এটাকে 14 ধরতে পারি। তার মানে কি আমার, বা আচ্ছা 13.29 ধরো, সমস্যা নেই। সো অন অ্যান এভারেজ আমার রুট থেকে লিফ পর্যন্ত যাওয়ার জন্য 13.29টা নোড ক্রস করতে হয়। এর কিন্তু এটাই, তাই না? ট্রির হাইট যদি এটা হয়, তার মানে তো এটাই যে আমার রুট থেকে লিফ পর্যন্ত যাওয়ার জন্য এতগুলো নোট আমার ক্রস করতে হবে। সো তোমার 13.29টা আই অপারেশন লাগবে। 13.29 বার লিফ থেকে রিড করতে হবে, প্লাস আরেকটা আই অপারেশন লাগবে
কারণ লিফ নোটটা রিড করার পরে তোমাকে তো আবার ওই অরিজিনাল রেকর্ডটা টেবিল থেকে রিড করতে হবে, রাইট? এই যে এটার কথা বলতেছি, লিফ পর্যন্ত যাওয়ার পরে তো আরেকটা এক্সট্রা আই অপারেশন আছে রেকর্ডটা মুভ করার জন্য, এখানে আরেকটা প্লাস আই অপারেশন। সো তোমার এখানে 14.29টা আই অপারেশন লাগতেছে তুমি যদি বিএসটি ইউজ করো, আমাদের সবচেয়ে এফিশিয়েন্ট ট্রি যেটা আমরা পড়ছি। কারণ বি প্লাস ট্রি অফ অর্ডার এন, একটা অবজারভেশন ছিল আগের ক্লাসে বলছিলাম, মনে হয় যায় না, বি প্লাস ট্রি নর্মালি অন এভারেজ প্রত্যেকটা বি প্লাস ট্রিতে ইন্টারনাল হলে n/2টা n/2 এর সিলিংটা ইয়া থাকে, n/2 এর সিলিং পর্যন্ত ভ্যালুস থাকে আর কি। তার মানে তোমার যদি একটা বি প্লাস ট্রি এর তোমার যদি একটা বি প্লাস ট্রি এর অর্ডার হয় হচ্ছে 200, তোমার ওই বি প্লাস ট্রিতে সবসময় 100টার কাছাকাছি ভ্যালুস থাকবে, সবসময় 100টা ধরলাম, তাহলে অন এভারেজ পার নোডে 100টা ভ্যালুস আছে, রাইট? সো বি প্লাস টু এর পার নোডে যদি 100টা ভ্যালুস থাকে, তার মানে আসলে এখানে ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে 100, যে তো ওখানে আসলে ওই ট্রি এর হাইটটা হবে লগ 2 বেস 100, সরি লগ, যে বিএসটি যে লগ 2 বেস 10,000 কেন হয়েছিল, 2টা হচ্ছে নাম্বার অফ চাইল্ড ছিল, তাই না? প্রত্যেকটা ইয়া থেকে, প্রত্যেকটা নোট থেকে। সেটা টার্নারি হলে লগ 3 বেস 10,000 কেন হতো, কারণ প্রত্যেক নোট থেকে তখন 3টা করে চাইল্ড বের হতো। এখন এখানে প্রত্যেকটা নোট থেকে, সরি এটা আসলে n/2 পয়েন্টার্স হবে, হ্যাঁ, n/2 চাইল্ড। সো প্রত্যেকটা নোট থেকে যদি আমার অন অ্যান এভারেজ এখন 100টা করে চিলড্রেন বের হয়, রাইট? তো এখানে ব্রাঞ্চিং ফ্যাক্টরটা আসলে বিএসটিতে 2, টার্নারি সার্চিতে 3। সো এই বিএসটিতে আমার একটা পেসিমিস্টিক অ্যাজাম্পশন হচ্ছে আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর এখানে 100, রাইট? অ্যাটমোস্ট 200 রেজাল্ট থাকতে পারে, ধরলাম অর্ধেক ফিল আপ থাকে প্রত্যেকটা নোটে। সো এখন আমার নাম্বার অফ লেভেলস কত, লগ লগ 10,000, এটা কত 2, তাই না? এটা ঠিক আছে না? এটাই তো হওয়ার কথা। তার মানে আমি যদি বি প্লাস ইউজ করি তাহলে আমার লেভেল কটা হওয়া উচিত, 2টা লেভেল থাকা উচিত না মাত্র। সো এখন আমার আই অপারেশন কটা লাগবে, 2টা প্লাস 1টা, 3টা। ইয়েস স্যার। সো আমি 2টা আই অপারেশন দিয়ে লিফ নোট পর্যন্ত যাব, লাস্ট আমার রেকর্ডটা ফেচ করার জন্য আরেকটা অপারেশন দিব। সো আমার টোটাল 3টা অপারেশনে। সো বি প্লাস থ্রি ইউজ করলে আমার নাম্বার অফ কম্প্যারিজনস কমে না, বাট নাম্বার অফ কম্প্যারিজনস করলে আসলে কিসের উপর প্রেশার কমে, প্রসেসরের উপর প্রেশার কমে। বাট আমার বটলনেক এখানে আমার প্রসেসর না, আসলে আমার বটলনেক হচ্ছে এখানে আমার মেমোরি, আমার হার্ড ডিস্ক। সো আমি আই অপারেশন কমাইতে চাই, এবং এটার জন্য ট্রেড অফটা হচ্ছে একটা হায়ার অর্ডার বি প্লাস ইউজ করা। সো এই জন্য ডেটাবেসে বিএসটি ইউজ করা হয় না, যদি বিএসটি অনেক বেশি এফিশিয়েন্ট। বাট বিএসটি এফিশিয়েন্ট তখনই যখন সবগুলা ইনফরমেশন তোমার র্যামে আছে। যদি ইনফরমেশন র্যামে না থাকে, তোমাকে বারবার নোট হিট করে ইনফরমেশন ডিস্ক থেকে ফেচ করতে হয়, তাহলে বি প্লাস থ্রি থেকে পিএসটি থেকে বি প্লাস থ্রি কম করে হইলেও 10 থেকে 100 টাইমস ফাস্টার, আরও বেশি ফাস্টার আর কি, মানে অনেক 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 বেশি ফাস্টার, কারণ আই অপারেশন প্যাথেটিক্যালি স্লো। আমার এই পয়েন্টে বোঝা গেছে যে বি প্লাস ইউজ করার মোটিভেশনটা কোথায়, বিএসটি কেন ইউজ করা হয় না। এর ভিতরে অনেক ম্যাথ আছে, আমি আগের বার করেছিলাম, বাট ওগুলো আসলে আসে না। সো এবার টাইমও নাই, সো এবার স্কিপ দিলাম। বাট তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ম্যাথসগুলো দেখতে পারো, মজার মজার ম্যাথস আছে কিছু স্লাইডের মধ্যে। পিপল স্ট্রিটে আসলে এখন ধরো একটা ম্যাথ যদি আমি তোমাকে বলি যে একটা পিপল স্ট্রিটে নাম্বার অফ রেকর্ডস, একটা ডাটাবেসে নাম্বার অফ রেকর্ডস হচ্ছে 10,000, একটা পিপল স্ট্রিট অর্ডার হচ্ছে 200। সো অন এভারেজ যদি হাফ অফ একটা চাইল্ডের হাফ অফ দ্য পয়েন্টার্স ফিল থাকে, এবং এক একটা আই অপারেশন যদি 4 মাইক্রোসেকেন্ড করে নেয়, তাহলে কতক্ষণ লাগবে একটা রেকর্ড ফেচ করার জন্য? মানে সেম কোয়েশ্চেনটাই, তুমি এখান থেকে এই ম্যাথটা করে বের করবা যে 3টা অপারেশন লাগে একটা রেকর্ড ফেচ করার জন্য। সো নাম্বার অফ টাইমস হচ্ছে 3 × 4 মাইক্রোসেকেন্ড, 12 মাইক্রোসেকেন্ড।
সেটাগুলো করা লাগবে না, মানে এগুলো এইটের বিজনেস আসলে দেয় না। আচ্ছা, সাউন্ডের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট দিন আমরা হ্যাশিং পড়বো। প্লিজ একটু বিপাস্ট্রিটা দেখো, যদি কোনো প্রবলেম হয় আমরা বিপাস্ট্রি নিয়ে আরও একটা ক্লাস নিতে পারি, বা বিপাস্ট্রি এর আরেকটা সিমুলেশন দেখতে পারি। হ্যাশিং এর পার্টটা অনেক বেশি ছোট, কালকে হয়তো আমার আধা ঘন্টাও লাগবে না শেষ করতে। সো কালকে যদি বিপাস্ট্রি নিয়ে প্রবলেম থাকে আমাকে একটু বললো, এই জন্য আজকে রাতে বিপাস্ট্রিটা ট্রাই করতে হবে। অলসো বিপাস্ট্রি নিয়ে অনেক ভালো ভালো ইউটিউব টিউটোরিয়াল আছে, ওটা দেখতে পারো, খুবই ফেমাস একটা টপিক। কারো কোনো কনসার্ন না থাকলে ক্লাস শেষ করবো।